নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে ফিউচার এবং অপশন। আজকে আমরা এই ফিউচার অপশনের মধ্যে ফিউচার কি সেটা নিয়ে জানবো, এবং যারা নতুন ট্রেডার, যারা ফিউচারকে কিছু বোঝেন না, ফিউচার কি, কিভাবে ট্রেড হয় বা কি তার বেসিক জিনিসটা, সেটা এই ভিডিওটা দেখার পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রাইট, তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে ফিউচার এবং অপশন বোঝার আগে বুঝতে হবে যে মার্কেটে এই যে ডেরিভেটিভস কথাটার মানেটা কি, শেয়ার মার্কেটে ডেরিভেটিভস কথাটার অর্থটা কি। রাইট, তো চলুন আমরা প্রথমে ডেরিভেটিভস কি সেটা আগে বুঝে নিই। রাইট, দেখুন, ডেরিভেটিভস এর যে সংজ্ঞা বা যেটাকে আমরা বলবো যে ডেরিভেটিভ কাকে বলে, যদি সেটাকে আমরা প্রত্যেকটা লাইন বোঝবার চেষ্টা করি তাহলে কি বুঝতে পারবো আমরা এখান থেকে, সেটা আগে বুঝি। দেখুন, derivatives is a financial contract that derives its value from the performance of an underlying assets or group of assets। মানে হচ্ছে ডেরিভেটিভস হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট যেটা ডিরাইভস করে ইটস ভ্যালু, এই ভ্যালুটা ডিরাইভস করে কি ফ্রম দ্য পারফরমেন্স অফ আন্ডারলাইং অ্যাসেট, যে কোনো একটা অ্যাসেটের যে পারফরমেন্স অথবা গ্রুপ অফ অ্যাসেটস এর যে পারফরমেন্স, সেটার ভ্যালুটা এই কন্ট্রাক্টটাকে ডিরাইভস করে, এটাকেই বলা হয় ডেরিভেটিভস। রাইট, দিস অ্যাসেটস ক্যান ইনক্লুড স্টকস, বন্ডস, কমোডিটিস, কারেন্সিস, ইন্টারেস্ট রেট অ্যান্ড মার্কেট ইন্ডাইসেস। সবকিছু হতে পারে, স্টকস হতে পারে, বন্ডস হতে পারে, কমোডিটিস হতে পারে, কারেন্সিস হতে পারে, ইন্টারেস্ট রেট এবং মার্কেট ইন্ডাইসেস। ঠিক আছে, যেমন হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি, যে কোনো সেক্টরাল যে ইন্ডেক্স গুলো আছে প্রত্যেকটা, সবগুলোই কিন্তু মার্কেট ইন্ডাইসেস। এইগুলোকে আমরা ডেরিভেটিভস বলবো। এবার ডেরিভেটিভস দু ধরনের, একটা হচ্ছে ফিউচার আর একটা হচ্ছে অপশন। এবং এখানে যে আমরা বলেছিলাম একটু আগে, যেটা দেখলাম যে এই যে আন্ডারলাইং অ্যাসেটস বা গ্রুপ অফ অ্যাসেটস, এই অ্যাসেটস এর মধ্যে যে ছিল স্টকস, এই স্টক কতগুলো আছে, এই ডেরিভেটিভ স্টকস যেটা আমাদের সেবি যেটা ঠিক করে যে কতগুলো স্টক এই ডেরিভেটিভস এর মধ্যে থাকবে এবং কতগুলো থাকবে না। এই নাম্বারটা, এই যে 182 নাম্বারটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, বাড়ে কমে, বাট মোস্ট অফ দ্য টাইম 190 এর নিচেই থাকে এই যে নাম্বারটা, লিস্ট অফ স্টকস। আর কি হয়, আর হয় ইন্ডাইসেস বা ইন্ডেক্স। ঠিক আছে, কি ইন্ডেক্স? নিফটি 50, ব্যাংক নিফটি। ঠিক আছে, এই সমস্ত যে ইন্ডাইসেস গুলো আছে, এইগুলোর উপরেও এই ডেরিভেটিভস যে ক্যালকুলেশন বা ফিউচার এবং অপশন আমরা ট্রেড করতে পারি বা আমরা এখান থেকে দেখতে পারি এই 182টা যে স্টকস আছে সেখানে, এবং নিফটি, ব্যাংক নিফটি আর ফিন নিফটি যে সমস্ত ইন্ডেক্স গুলো আছে সেখানে আমরা ফিউচার এবং অপশন ট্রেড করতে পারি। তো আমরা কি বুঝলাম, ডেরিভেটিভস কি? ডেরিভেটিভস দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিউচার, একটা হচ্ছে অপশন। সেখানে মোরারলেস 180, 82, 190 এর নিচে স্টক থাকে, এবং যে সমস্ত ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স গুলো আমরা ফিউচার এবং অপশন ট্রেড করতে পারি। বলছে বেনিফিট অফ ফিউচার ট্রেডিং। ফিউচার ট্রেডিং এর বেনিফিট কি? প্রথম হচ্ছে সবচেয়ে মোস্ট একদম পপুলার, যাকে বলা হয় মোস্ট পপুলার যে জিনিসটা, সেটা হচ্ছে লিভারেজ। লিভারেজ মানে কম টাকায় পাওয়া যায়, কম টাকায় পাওয়া যায়। ঠিক আছে, কম টাকায় পাওয়া যায়, বেশি অ্যামাউন্ট, মানে বেশি অ্যামাউন্টের স্টক আমি কম টাকায় কিনতে পারবো। লিভারেজ আমাকে লিভার করছে। ঠিক আছে, আর এখান থেকে কি হতে পারে, সোর্স অফ ইনকাম এখান থেকে একটা ভালো রকম জেনারেট করা যায়, যেটা আপনার কম ইনভেস্টমেন্টে আপনার প্রফিটটা বেশি হতে পারে। আপনি কম ইনভেস্ট করলেন, ইনভেস্টের তুলনায় আপনার প্রফিটটা বেশি হবে।
সোর্স অফ ইনকাম এখান থেকে একটা ভালো রকম তৈরি করা যায় যদি আপনি ঠিকঠাক ভাবে ফিউচার ট্রেড করতে পারেন। অ্যাকচুয়ালি ফিউচারটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। ফিউচার হচ্ছে, ধরুন আমরা যেমন কোনো জায়গায় মানে হোলসেল মার্কেটে যাই, ধরুন আপনি যদি চাঁদনি মার্কেটে যান, চাঁদনি মার্কেটের থেকে যদি আপনি কিছু জিনিসপত্র কেনেন ইলেকট্রনিক্সের, আপনাকে কিন্তু আপনি একটা কিনলে হবে না। বা আপনি যদি কোনো হোলসেল মার্কেটে যান, আপনি যদি বড় বাজারে যান, বড় বাজারে গিয়ে যদি আপনি যদি কোনো কিছু মালপত্র কেনেন, আপনাকে কিন্তু 1 কিলো 2 কিলো দেবে না, আপনাকে দেবে 1 বস্তা নিতে হবে। যে টোটালি আপনার হোলসেল মার্কেট, যে আপনি খুচরো কিনতে পারবেন না, আপনি খুচরো কিনতে পারবেন না, আপনাকে যা নিতে হবে হোলসেল নিতে হবে এবং হোলসেল মাল নিতে হবে। কিন্তু আপনি যখন হোলসেল নিচ্ছেন তাহলে আপনার দাম তো কম পড়বে। ঠিক সেম জিনিসটাই ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে হয় বা ফিউচারের ক্ষেত্রে হয়। কিরকম হয় সেটা আমি একটু পরে আপনাকে বোঝাচ্ছি স্লাইডে গিয়ে, ঠিক আছে? আপনি জাস্ট বুঝে নিন যে ফিউচার ট্রেড হচ্ছে হোলসেল মার্কেটে গিয়ে আপনি ট্রেড করছেন, হোলসেল মার্কেট থেকে আপনি কম দামে বেশি কোয়ান্টিটি মাল তুলছেন, আর আপনি যখন স্টকে কিনছেন বা ইকুইটিতে করছেন সেখানে আপনি বেশি দামে একটা শেয়ারও কিনতে পারেন, যেটা আপনি খুচরো মার্কেট যেখানে বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ফিউচার আর ইকুইটির মধ্যে, রাইট? দেখুন, টাইপস অফ কন্ট্রাক্ট। ফিউচারের কন্ট্রাক্ট 3 ধরনের হয়। ফিউচারের কন্ট্রাক্ট 3 ধরনের হয়, 1 ধরনের, 2 আর 3। 3 ধরনের কন্ট্রাক্ট। আপনি যে মাসে কন্ট্রাক্টটা নিচ্ছেন সেই মাসে, মানে কারেন্ট মাসে হচ্ছে, যদি আমি ধরে নিলাম যে অক্টোবর মাসে যদি আপনি নেন তাহলে অক্টোবর মাসের কন্ট্রাক্ট হবে এবং অক্টোবর মাসের এক্সপায়ারি হবে লাস্ট থার্সডে, ঠিক আছে? আর নেক্সট মান্থ যে নভেম্বর মাস, আপনি এ মাসে নিচ্ছেন, পরের মাসেও আপনি কন্ট্রাক্ট করতে পারেন, তারও যেটা হবে লাস্ট থার্সডে এক্সপায়ারি ডেট হবে। আর মানে তার পরের মাস ডিসেম্বর মাস, যদি আপনি অক্টোবর মাসে নেন কারেন্ট মাসে নিতে পারেন, নেক্সট মাসে নিতে পারেন এবং তার পরের মাসে নিতে পারেন, রাইট? যদি অক্টোবর মাসে নেন তাহলে নভেম্বর হবে তার নেক্সট মান্থ, আর মান্থ হবে ডিসেম্বর মাস। কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট এই টাইপস অফ কন্ট্রাক্টের মধ্যে হচ্ছে যে আপনার কারেন্ট মান্থ, এই কারেন্ট মান্থে সব থেকে লিকুইডিটি বেশি থাকে, রাইট? মানে আপনি এখানে লিকুইডিটি সব থেকে বেশি পাবেন কারেন্ট মান্থে, রাইট? যারা ফিউচার ট্রেড করা তারা ম্যাক্সিমাম কারেন্ট মান্থেই করে। নেক্সট মান্থ এবং থার্ড মান্থ পরে কিন্তু সেটা খুব কম হয়, ম্যাক্সিমাম ফিউচার ট্রেড হয় কারেন্ট মান্থে, মানে এক্সপায়ারি ডেটে বা কারেন্ট মান্থের কন্ট্রাক্টে, রাইট? তো চলুন আমরা কিছু মানে শব্দ বুঝে নিই যে ফিউচার রিলেটেড সম্বন্ধে, ফিউচার সম্বন্ধে কিছু ওয়ার্ড আমরা বুঝি, যে এই ওয়ার্ডগুলো আমরা ফিউচার ট্রেড যারা করে বা তাদের ক্ষেত্রে এটা খুব মানে কমন ওয়ার্ড যেগুলো ওরা ইউজ করে এবং তাদের মানেটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, কন্ট্রাক্ট এক্সপায়ার্ড হয় কবে? লাস্ট থার্সডে অফ দ্যাট মান্থ। যে মাসে নেবেন, আমি আগে যেটা বললাম, যদি আপনি কারেন্ট মান্থে নেন তাহলে আপনার কারেন্ট মান্থের লাস্ট থার্সডে মাসের, নেক্সট মান্থে যদি আপনি কন্ট্রাক্ট নেন নেক্সট মান্থের লাস্ট থার্সডে, আর যদি থার্ড মান্থ তার পরের মাসে যদি আপনি কন্ট্রাক্ট নেন তাহলে সেই মাসের লাস্ট থার্সডে হবে এক্সপায়ার্ড ডে, মানে আপনার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে, চুক্তি শেষ হয়ে যাবে আপনার। কবে? যদি আপনি কারেন্ট মান্থে নেন তাহলে কারেন্ট মান্থের লাস্ট থার্সডে, লাস্ট বৃহস্পতিবার, আর যদি আপনি নেক্সট মান্থে নেন তাহলে নেক্সট মান্থের লাস্ট বৃহস্পতিবার, অথবা পার মান্থে যদি আপনি কন্ট্রাক্ট নেন সেই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে সেই মাসের বৃহস্পতিবার, লাস্ট বৃহস্পতিবার, রাইট? আর একটা হচ্ছে রোল ওভার, লট সাইজ আর মার্জিন। এবার ধরুন এই রোল ওভারটা আমি বোঝাবার চেষ্টা করি, একটা কথা বোঝার চেষ্টা করি। রোল ওভার, ধরুন আপনি একটা কন্ট্রাক্ট নিয়েছেন কারেন্ট মান্থ, ঠিক আছে? কারেন্ট মান্থের একটা কন্ট্রাক্ট আপনি বাই করেছেন, রাইট? বা সেল করেছেন, যা কিছু করতে পারেন। কিন্তু আপনাকে তো মাসের যে লাস্ট যে থার্সডে আছে, লাস্ট থার্সডেতে আপনাকে তো আপনার এক্সপায়ার্ড হয়ে যাবে আপনার মানে কন্ট্রাক্টটা। তো তার আগে আপনাকে কি করতে হবে? যদি আপনি সেইটা মনে করেন যে আপনার পরে ট্রেড যাচ্ছে, আপনি সেটাতে হোল্ড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে পজিশনটাকে রোল ওভার করতে হবে। মানে যে আমি এই পজিশনটাকে নেক্সট মাস পর্যন্ত রোল ওভার করতে পারি, নেক্সট মান্থের লাস্ট যে বৃহস্পতিবার আছে বা থার্সডে আছে সেই থার্সডে পর্যন্ত আমি কন্ট্রাক্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাকেই বলা হয় রোল ওভার। কখন আপনি করবেন?
আপনার মনে হচ্ছে যে প্রাইস উপরের দিকে আপনি বাই করেছেন, প্রাইস একটা মোমেন্টামে আছে, আপনার মনে হচ্ছে যে প্রাইস আরো মোমেন্টাম পেতে পারে, আরো উপরের দিকে উঠতে পারে পরের মাসে, উঠলে আপনার লাভ হবে। আপনি কি করলেন, যেদিনকে আপনার লাস্ট মানে কন্ট্রাক্ট শেষ হচ্ছে, ঠিক আছে, মানে লাস্ট বৃহস্পতিবার যে মাসে আপনি নিয়েছেন সেই দিনকেও করতে পারেন, বা তার আগে আগের দিন বা দু একদিন আগে আপনি নেক্সট মান্থের একটা কন্ট্রাক্ট কিনে সেটাকে রোল ওভার করতে পারেন। এটাকেই বলা হয় রোল ওভার, এবং এবার এটা আপনি যতবার খুশি করতে পারেন, তাতে কিছু এসে যায় না। এবং এই রোল ওভার করার জন্য কিছু চার্জ নেয়, সেটা দিতে হবে। সেটা সেবি যেভাবে নির্দিষ্ট করেছে, চার্জের যে চার্জিং যে শিডিউল করেছে সেইভাবে আপনাকে চার্জ দিতে হবে। সেটা একটা আলাদা পার্ট, চার্জিং পার্ট আলাদা, বা আপনার যে যে সমস্ত আপনাকে জিএসটি দিতে হয় বা আরো অনেক কিছু যেগুলো চার্জ লাগে সেইগুলো আপনাকে দিতে হবে। এছাড়া আপনাদের কিছু অসুবিধা নেই, কিন্তু আপনি যতবার খুশি রোল ওভার আপনি করতে পারেন। আপনি আপনার পজিশনকে নেক্সট মান্থ পর্যন্ত আপনি রোল ওভার করতে পারেন, রাইট। এরপরে আসছে লট সাইজ এবং মার্জিন, রাইট। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব। ধরুন রিলায়েন্সের স্টক প্রাইস হচ্ছে, মানে কারেন্ট স্টক প্রাইস হচ্ছে 2000 টাকা, আমি ধরতে বলছি সাপোজ, ঠিক আছে, এবং রিলায়েন্সের লট সাইজ হচ্ছে 250। এই লট সাইজ 250 মানে যে এক লট, ঠিক আছে, এক লট যদি আপনি কন্ট্রাক্ট করেন, এক লট কিনে, এখানে আপনার কোনো মানে একটা কোয়ান্টিটি হয় না, একটা কোয়ান্টিটি, যেমন আপনি ইকুইটি সেকশনে আপনি একটা স্টক কিনতে পারেন, দুটো কিনতে পারেন, তিনটে কোয়ান্টিটি, চারটে কিনতে পারেন, পাঁচটা কিনতে পারেন। যে রিলায়েন্সে আমি 5টা স্টক কিনবো, ঠিক আছে, 5টা কোয়ান্টিটি কিনবো, ঠিক আছে, আপনি 5টা 10টা একটা থেকে শুরু করতে পারেন, মিনিমাম একটা থেকে আপনি ম্যাক্সিমাম যত খুশি কিনতে পারেন। কিন্তু আপনি ফিউচার মার্কেটে আপনি একটা দুটো তিনটে কিনতে পারবেন না। আপনাকে কিনতে গেলে আপনাকে লট সাইজ কিনতে হবে, মিনিমাম আপনাকে এক লট কিনতে হবে, ম্যাক্সিমাম আপনি যত খুশি কিনতে পারেন, ঠিক আছে। এবার লট সাইজ যে কতগুলো কোয়ান্টিটি দিয়ে একটা লট তৈরি হবে, সেটা কোম্পানি এবং সেবি দুজনের মধ্যে বসে সিদ্ধান্ত নেয় যে ভাই আমার কোম্পানি, ধরুন আমি আমি রিলায়েন্স কোম্পানি ঠিক করছে যে আমি সেবির সঙ্গে বসে ঠিক করছে যে আমি এতগুলো মানে 250টা কোয়ান্টিটি নিয়ে এক লট মানে ফিউচারে একটা লট 250টা কোয়ান্টিটি দিলে তবে হবে। 250টা কোয়ান্টিটি স্টক আর একটা লট, এক লট সমান 250টা স্টক, 250টা কোয়ান্টিটি স্টক, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন লট সাইজ আছে, এবং সেটা আপনি যদি গুগল করেন সেখানে আপনি দেখতে পাবেন যে ফিউচারের অপশনের মধ্যে প্রত্যেকটা কোম্পানির কিরকম লট সাইজ আছে, প্রত্যেকটা আপনাকে দেখতে পাবেন। জিরোদা আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে অলরেডি দেখা যায় যে লট সাইজ এবং মার্জিন সবটা আপনাকে দেখিয়ে দেয়, রাইট। তো আমি ধরে নিলাম যে রিলায়েন্সের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 2000 এবং তার লট সাইজ হচ্ছে 250, মানে এক লট মিনিমাম কিনতে গেলে 250টা স্টক আপনাকে কিনতে হবে, ঠিক আছে, 250টা কোয়ান্টিটি আপনাকে রিলায়েন্সের কিনতে হবে। এবার এক্সপোজার, এবার যে আপনি 250টা কিনছেন কোয়ান্টিটি, আপনার একটার দাম কত, 2000 টাকা, তাহলে মোট কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, মানে করতে হতে পারে 250টা ইন্টু 2000, টোটাল হচ্ছে 5 লাখ টাকা, রাইট। মানে 5 লাখ টাকার আপনি রিলায়েন্সের স্টক কিনছেন, রাইট। রিলায়েন্সের স্টক আপনি কিনছেন কত, 5 লাখ টাকা। এবার আপনি তো 5 লাখ টাকা দেবেন না, কারণ আপনি ফিউচার মার্কেটে কিনতে গেছেন, হোলসেল মার্কেটে কিনছেন। এখানে আপনাকে কি করবে, মার্জিন দেবে, যে ভাই তুমি এক লট যদি কেনো রিলায়েন্সের, এক লট যদি তুমি স্টক কেনো 2000 টাকা করে তার কারেন্ট মার্কেট প্রাইস, যার এক্সপোজার হচ্ছে 5 লাখ টাকা, আপনাকে আমি 20% মার্জিন দিলাম। মানে আপনি 250টা স্টকে কিনবেন, মানে এক লটই কিনবেন, কিন্তু আপনাকে 5 লাখ টাকা দিতে হবে না, দিতে হবে কত, তার 20%, মানে 5 লাখ টাকার 20% হচ্ছে 1 লক্ষ টাকা। আপনি 1 লক্ষ টাকা দিলে আপনি 250টা স্টক পেয়ে যাবেন ফিউচারে। আর আপনি যদি এইটা 250টা স্টক যদি আপনি ইকুইটিতে কিনতে যেতেন, তাহলে আপনাকে দিতে হতো এই 5 লক্ষ টাকা, রাইট। এটাই ফিউচারের সবচেয়ে বড় জিনিস, যেটাকে বলে লিভারেজ। লিভারেজ আপনি পাবেন, এটাই সব থেকে
বেটার জিনিস আমি কম, মানে 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 5 লাখ টাকার মাল তুলে নিলেন। যদি আপনার লস হয় 1 লাখ টাকার উপরে হবে, আর যদি আপনার লাভ হয় তাহলে ওই 1 লাখ টাকার উপরেই হবে। মানে লাভ হলে 5 লাখ টাকার উপরে হবে, সরি, লাভ হলে 5 লাখ টাকার উপরে হবে, কিন্তু লস হলে আপনার 1 লাখ টাকার উপরেই হবে, রাইট? এটাই ফিউচারের মজা। এবং ফিউচার যারা ট্রেড করে তারা কম ট্রেড করে, বাট একটা ট্রেডে তার বিশাল লাভ হতে পারে, কারণ সে 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা ইনকাম করতে পারে। 1 লাখ টাকা ইনভেস্ট করে 1 লাখ টাকা প্রফিট করতে পারে একটা ট্রেডে। সেটা হচ্ছে ফিউচার। এই জন্য এটা ফিউচারে মানুষ সবসময় যায়। কিন্তু এটাও বুঝতে হবে যে সেবির যে মানে সেবির যে রিসার্চ পেপার যে বেরিয়েছে সেখানে দেখা গেছে, রিপোর্ট বেরিয়েছে, সেখানে প্রায় 90% এফ এন ও স্টক এফএনও যে ট্রেডার আছে তারা কিন্তু লস করে, আর 10% লাভ করে, 10% প্রফিট হয়। সেবির রিপোর্ট যে এই 90% লোক লস করে ফিউচার অ্যান্ড অপশনে, আর 10% লোক প্রফিট করে, রাইট? সেটা আলাদা পার্ট। 10% প্রফিট করছে, এবার লস কেন করছে সেটাও, মানে এটা যেহেতু একটা খুব হাই ভোলাটাইল মার্কেট এবং এখানে প্রাইস ওঠানামা করতে পারে, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে, প্রপার অ্যানালাইসিস করে, বেস্ট অপরচুনিটি খুঁজে, ঠিকঠাক জায়গায় এন্ট্রি নিয়ে, ঠিকঠাক রিস্ক ম্যানেজ করে, মানি ম্যানেজ করে যদি আপনি করতে পারেন, আপনার প্রফিট হবে। প্রফিট লস হবে, লস হবে প্রফিট হবে, কিন্তু আপনি প্রফিটের দিকে বেশি থাকবেন। এটা আমরা পরের পার্ট। কিন্তু ফিউচারের যে বেসিক জিনিসটা হচ্ছে এইটা, যে আপনি স্টক প্রাইস যদি 2000 টাকা হয়, লট সাইজ যদি 250টা হয়, মানে 250টা কোয়ান্টিটি হয়, তাহলে আপনার এক্সপোজার হচ্ছে 5 লাখ টাকা, আর 5 লাখ টাকার উপর 20% মার্জিন দিলে আপনার 1 লক্ষ টাকায় কিনতে হবে। এবং এই মার্জিনটা বিভিন্ন যে কোম্পানির স্টকস আছে বা বিভিন্ন কোম্পানির যে ফিউচার আছে সেই বিভিন্ন কোম্পানির উপর ডিপেন্ড করে তারা মার্জিন কিভাবে দেবে। 10% দেয়, 20%, ম্যাক্সিমাম 20%, 15%, 18%, 16%, এবং এরকম বারবার ধরেই, মানে 20% এর মধ্যেই থাকে অ্যাভারেজলি মার্জিন 20% এর মধ্যেই থাকে, রাইট? এরপরে আসছে মার্ক টু মার্কেট, মানে MTM। এটা খুব ভাইটাল জিনিস, যারা ফিউচার করে তাদের বুঝতে হবে, না হলে কিন্তু আপনি লসে যেতে পারেন। যারা ফিউচার করে তাদের এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। নেক্সট 3 থেকে 4 মিনিট লাগবে বুঝতে, ভালো করে দেখুন, একদম ক্লিয়ার হয়ে যাবে। কনসেন্ট্রেশন দিন, রাইট? একদম খুব গভীর মনোযোগ সহকারে এটা শোনার চেষ্টা করুন, আপনি বুঝে যাবেন। জাস্ট 3 থেকে 4 মিনিট সময় দিন। দেখুন কিভাবে আমরা ক্যালকুলেট করব, এবং এটা কিন্তু খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, আমি যদি প্রথম দিন, ডে 1, রিলায়েন্সের ক্লোজিং প্রাইস কত ছিল? 2000 টাকা, রাইট? আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরছি। ডে 2তে, মানে আমি আজকে কিনেছি, পরের দিন তার ক্লোজিং প্রাইস কত হচ্ছে? 2050 টাকা। তার মানে আমি কিনেছিলাম 2000 টাকায়, আমি পরে আগের দিনে কিনেছিলাম 2000 টাকা, আজকে যখন ডে 2, মানে দিনের শেষে যখন ক্লোজিং প্রাইস দেখাচ্ছে 2050 টাকা, তার মানে আমার ওই দিনে, মানে ডে 2তে মার্ক টু মার্কেট কি হবে? 2050 থেকে 2000 টাকা বাদ দিয়ে যা হবে সেটা হবে মার্ক টু মার্কেট বা M2M। মানে ডে 2 থেকে ডে 1 বাদ দিলে ডে 2তে কত হচ্ছে? 2050 টাকা, আর ডে 1 হচ্ছে 2000 টাকা। তো প্রফিট অ্যাজ পার MTM, মানে মার্ক টু মার্কেট, কত হচ্ছে? কতগুলো আমার অন লটে ছিল? 250 ইন্টু 50, কত টাকা লাভ দেখাচ্ছে? 12,500 টাকা লাভ, রাইট? 12,500 টাকা লাভ। তার মানে দিনের শেষে, দ্বিতীয় দিনের শেষে আমার 12,500 টাকা লাভ হয়েছে। এইটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, রাইট? মানে দিনের শেষে যোগ হয়ে গেল। থার্ড ডে, তৃতীয় দিনে, দ্বিতীয় দিনে কত ছিল ক্লোজিং? 250 টাকা। তৃতীয় দিনে ক্লোজিং দেখাচ্ছে প্রাইস 30 টাকা নেমে গেছে, 220 টাকা। তার মানে MTM, মার্ক টু মার্কেট কি হবে?
ডে 3 থেকে ডে 2 বাদ যাবে, যেদিনকে দেখছেন সেদিন থেকে তার আগের দিনটা বাদ যাবে। ডে 3 কত? 2020 টাকা। ডে 2 কত? 2050 টাকা। তাহলে কত হচ্ছে? -30 টাকা, 30 টাকা কমেছে। প্রফিট বা লস, সরি এটা লস হবে, প্রফিট না, লস অ্যাজ পার MTM, মার্ক টু মার্কেটে লস কত হবে? 250 ইন্টু 30 টাকা সমান হচ্ছে 7,500 টাকা, রাইট। এই 7,500 টাকা আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, রাইট। আর এই যে 12,500 টাকা যে লাভ হয়েছিল, প্রফিট হয়েছিল, সেটা এই ডিম্যাট অ্যাকাউন্টে যোগ হবে, আর এটা মাইনাস হয়ে কেটে নেবে। এটা যোগ হবে, এটা মাইনাস হয়ে কেটে নেবে। এবং আপনি আপনার যে এক্সপায়ার্ড হবে লাস্ট বৃহস্পতিবার সেই মাসের, তার আগে সেই দিনকে এক্সপায়ার হয়ে যাচ্ছে, অথবা তার আগে যেদিনকে আপনি পজিশন থেকে এক্সিস্ট করবেন সেই দিন পর্যন্ত আপনার এইভাবে মার্ক টু মার্ক ক্যালকুলেশন হবে। এবং যদি আপনার প্রফিট হয় সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে, আর আপনার যদি লস হয় সেই টাকাটা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। সেই জন্য বলা হয়, যদি আপনি এক লট নিয়ে যদি আপনি মার্কেটে, ফিউচার মার্কেটে ঢোকেন, বা ফিউচার মার্কেট যদি এক লট দিয়ে আপনি ট্রেড করেন, আপনার যদি মার্জিন দিয়ে, যেমন 1 লক্ষ টাকা যদি আপনার মার্জিন লাগে, তো আপনাকে মিনিমাম 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা আপনার ডিম্যাট মানে নিয়ে আপনাকে ফিউচার ট্রেড করতে হবে ওই একটা লটে, যদি আপনি রিলায়েন্সে ট্রেড করতে যান। কারণ আপনি নিলেন, আপনার মার্জিন নিয়ে পড়লো 1 লক্ষ টাকা, এবার আপনার যদি প্রাইস নিচের দিকে নামে, তখন কিন্তু আপনাকে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। যেমন এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম, যে যদি প্রাইস নিচের দিকে নামে, তখন যে লসটা হচ্ছে সেই লসটা কিন্তু দিনের শেষে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আবার যখন লাভ হবে, তখন আপনার সেই লাভটা আবার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে মার্ক টু মার্কেটের ক্যালকুলেশন। এবং যেদিনকে আপনি এক্সিস্ট করবেন সেদিনকে আপনার টোটাল একদম হিসাব হয়ে একদম ক্লোজ হয়ে যাবে, এবং আপনার যা লাভে ঢুকে যাবে, বা লস যদি হয় সেদিনকে যদি লস হয় সেই লসটা আপনার টাকা কেটে নিয়ে আপনার যা প্রফিট হওয়ার, প্রফিট অলরেডি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থেকে যাবে, এবং আপনি সেই পজিশন থেকে এক্সিস্ট করে যাবেন, রাইট। এইভাবে মার্ক টু মার্কেট হিসাব করা হয়, এবং এইভাবেই ফিউচার ক্যালকুলেশন করা হয়, এবং এইভাবেই ফিউচার ক্যালকুলেট হয়। সেই জন্য ফিউচার করাটা খুব রিস্ক, খুব হাই রিস্ক। লস যদি হয় আপনার অলরেডি প্রতিদিন কাটতে থাকবে, যেটা আপনার ইকুইটির ক্ষেত্রে হয় না। আপনার যদি লস হয়, আপনার পোর্টফোলিও লস দেখাবে, রাইট, পোর্টফোলিও আপনার লস দেখাবে, কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে না। আপনি যদি পজিশন সেই জায়গা থেকে এক্সিস্ট করে যান, ইকুইটি সেকশনের কথা বলছি, তখন কিন্তু আপনার লস দেখে বেরিয়ে যাবে। আমরা যদি 10,000 টাকা নিয়েছেন, 9,000 টাকায় আপনি এক্সিস্ট করছেন, মানে 1,000 টাকা আপনার লস। যতক্ষণ পর্যন্ত আপনি এক্সিস্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার লস দেখাবে, কিন্তু কাটবে না। কিন্তু আপনি যদি বুক করে নেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার 1,000 টাকা লস দেখাবে, তখন দেখাবে ইকুইটি সেকশনের ক্ষেত্রে। কিন্তু ফিউচারের ক্ষেত্রে কি হবে? প্রতিদিন আপনার মার্ক টু মার্কেটে যা হিসাব হবে, যদি লাভ হয় সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকে যাবে, আর যদি লস হয় সেটা ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, রাইট, মাইনাস হয়ে যাবে। এটাই হচ্ছে বেসিক হিসাব, এবং এই হিসাবেই কিন্তু ফিউচার মার্কেট চলে। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি, শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং পেশেন্স মানে ধৈর্য খুব হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতে হবে যদি আপনি শেয়ার মার্কেটে বেশি দিনের জন্য থাকতে চান, রাইট। তো চলুন আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমাদের এই যে 4টে সিরিজ চলছে, 4টে সিরিজ আমাদের কেমন লাগছে এইটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।